নমস্কার, স্বপ্ন নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প খগেন্দ্রনাথ মিত্রের লেখা চাংড়িপোতার চণ্ডীভূত। রাত তখন 8টা হবে। আসরটা খুব জমাট, বৃষ্টিও ঝেঁকে এলো। শচীন হাত তুলে চেঁচিয়ে বললে, এই সব শোনো আমার কথা, এটা সত্যিকারের ভূতের গল্প। ভূতটাকে একেবারে আমার নিজের চোখে দেখা। ফণি বললে, তোর চোখে তো -8 পাওয়ারের চশমা, তুই যতটা দেখিস তার চেয়ে 10 গুণ করিস কল্পনা। পূর্ণ গল্প ভালোবাসে, বললে, আহা শোনোই না, সবটাই কি আর মিছে কথা হবে? শচীনের মুখ লাল হয়ে উঠল, বললে, মিছে কথা বলতে ওস্তাদ তুমি। ওতে যদি কোনো প্রাইজ থাকতো তাহলে তুমি পেতে প্রথম পুরস্কার এবং ওই সঙ্গে একটা এক্সট্রা মেডেলও। আমি যা বলছি এর শতকরা 100 ভাগই সত্যি। বড়দা বললে, চটো কেন, আমরা কেউ তো কিছু বলছি না। তবে ভূত টুত? শচীন হাত নেড়ে বললে, বলছি তো, একেবারে আমার নিজের চোখে দেখা। ভূত? হ্যাঁ, রিয়েল গোস্ট। আমাদের বাড়িতে সেই যে চাংড়িপোতার চণ্ডী আসতো, দেখেছ তো? সেই যে কালো রোগা ঢ্যাঙা, চোখ দুটো বড়, মাথায় ঝাঁকড়া চুল, ডান পাখানা একটু ছোট বলে নেংচে নেংচে চলতো। সকলে সমস্বরে বলে উঠল, হাঁ 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 হাঁ, সেই 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 যে খুব কাঁঠাল খেতে ভালোবাসত। ধ্যাৎ, কাঁঠালের সময় সে কোনোদিন আসেইনি, আসতো পৌষ মাসে। পূর্ণ খাটো গলায় বললে, পিঠে খেতে। কিন্তু স্বর খাটো হলেও তার হুলটুকু গিয়ে বিঁধল শচীনের মনে। সে কটমট করে পূর্ণর দিকে তাকিয়ে বললে, ও খুব মাছ ধরতে ভালোবাসত। গ্রীষ্মের পর একটু বর্ষা পড়লেই চারের পোটলা আর ছিপ হাতে চণ্ডী সেই কোথায় 3 কোষ দূরে ষষ্ঠীডাঙ্গার ঘোষেদের পুকুর, 7 মাইল দূরে কুমিরখালির জোড়া দিঘিতে, 2 ক্রোশ দূরে বাবুহাটির বিলে, আর এধারে শঙ্খপুরের ঝিলে। পূর্ণ বললে, চাংড়িপোতার ঝোপে, বারুইপুরের জঙ্গলে। শচীন তাতে কান্না দিয়ে বলে উঠল, মাছ ধরতে যেত। ওর সঙ্গে মাছের কেমন একটা যোগ ছিল। যেখানেই যাক, যেদিনই ধরুক, ওর হাতে মাছ উঠতই। আমরা যে পুকুরে চার দিয়ে ছিপ নিয়ে 3 দিন ধরে বৃথা বসে থাকবো, একটা মাছও বড়শি টানবে না। ও সেখানে মাত্র 1 ঘন্টা বসেই হয়তো 10 একটা রুই কিংবা 15 একটা কাতলা তুলে ফেলতো। এ এক আশ্চর্য ব্যাপার। পূর্ণ বললে, এই থেকে প্রমাণ করা যায় ও গত জন্মে বেড়াল বা ভোঁদর ছিল। নারায়ণ ডাক্তারি পড়ছে, সেই জন্য তার ধারণাটা প্রাণীজগৎ সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান আছে। সে বললে, শিল শ্বেতভাল্লুকও হতে পারে, আবার কুকুর হওয়াও অসম্ভব নয়। পূর্ণ নারায়ণের দিকে শচীন একবার ক্রূর দৃষ্টিতে তাকিয়ে বললে, তা সেবারও গ্রীষ্মে পর রীতিমতো বর্ষা এলো। জলাগুলি উঠল জলে ভরে, মাঠে মাঠে ঘাস উঠল গজিয়ে, ঝোপ জঙ্গল ঘন হলো, গাছপালা হলো শ্যামল সতেজ, আকাশে সারা দিন রাত মেঘের মেলা। সেই সঙ্গে চণ্ডীটাও উঠল ক্ষেপে। রাঙা পিঁপড়ের বাসা ভেঙে বোলতার চাক পেড়ে মেদি গুড়িয়ে সুজি ভেজে সে শিকারের আয়োজন করতে লাগলো। ঘরের চালে বাতায় ছিল ছিপ, কাঠের বাক্সে হুইল, সুতো আর 6টা বড়শি ছিল। সেই সব পেড়ে বার করে ঘোষেদের একটা রাজহাঁসের পালক ছিঁড়ে তাই দিয়ে ফাতনা তৈরি করে চায়ের মোড়কের রাংতা গলিয়ে তার ভাল লাগিয়ে দিল। 3 দিনে তৈরি হয়ে নিল। কিন্তু কোথায় কোথায় যে মাছ ধরতে যাবে তা কারোকে বললে না। সেদিন ভরা অমাবস্যা, সকাল থেকেই আকাশ ভরা কালো মেঘ। মাঠের শেষে দূরে তাল নারকেলের শ্রেণী, সেগুলিও কালো দেখাচ্ছে, মাঠখানাকেও লাগছে কালো মতো। বাতাসও বইছে ভিজে এলোমেলো। ভোরের দিকে তো এক পশলা বৃষ্টিই হয়ে গেল। চাংড়িপোতায় আমার মামার বাড়ি। কলকাতা থেকে সেখানে আম খেতে গিয়ে দেখি মামাদের বাগান ফাঁকা। আমি তো ফলেইনি। যে কটা ফল ছিল সেগুলি বাঁদরে খেয়ে গেছে। তবুও সকালে উঠেই আঁকশি হাতে বেরিয়ে পড়লাম। বাগানের পাশ দিয়ে মাঠে যাবার পথ, গাছের তলায় তলায় বৃথা ঘুরে বাগান থেকে বেরিয়ে আসতেই দেখি চণ্ডী। তার এক হাতে ছিপ আর এক হাতে গামছায় পোটলা করে বাঁধা চার টোপ, বগলে বাঁশের বাটওয়ালা ছাতা, গায়ে আধময়লা লংক্লথের পাঞ্জাবি, পায়ে রবারের কালো জুতো। আমাকে দেখেই সে একগাল হেসে বললে, সচিদা, সকালে উঠেই গাছ ঠেঙাতে বেরিয়েছ? চণ্ডীটা আমাকে বরাবরই বড় ভক্তি করত। আমি ঠিক ওর 2.5 বছরের বড়। নারায়ণ বললে, হ্যাঁ, তার ওই কথাগুলি ভক্তেরই উপযুক্ত বটে। পূর্ণ বললে, এবার আমি কিন্তু কিছু বলিনি। বড়দা বললে, আহা হা, বাধা দাও কেন? তারপর বলো বলো। শচীন বললে,
আমি তো ভোরে উঠেই গাছ ঠ্যাঙাচ্ছি, তুই বা এখন ছিপ হাতে বেরিয়েছিস কেন? কোথায় যাওয়া হচ্ছে শুনি? সে এদিক ওদিক তাকিয়ে হাত তুলে বললে, সেই পোড়ো দিঘিতে। কথাটা শুনেই চমকে উঠলাম। বললাম, বলিস কি রে? সেই যে ভূতের আড্ডা, ওখানে কত লোকে যে অপঘাতে মরেছে তার হিসেব নেই। আজ পর্যন্ত ও পুকুরে কেউ। ফিরে যা, ফিরে যা। চণ্ডী হেসে বললে, ভূত বলে কিছু নেই সচিদা, একেবারে কিচ্ছু নেই। তুমি দেখো, আমি নির্বিঘ্নে ফিরে আসব, খালি হাতে নয়, অন্তত 10 ওজনের 2টো রুই ঝুলিয়ে। এই বলে রাখছি, সকলের প্রথমেই যে মাছটা ধরবো সেটা তোমার। বললাম, না রে চণ্ডী, এমন কাজও করিস না, ওখানে কি মানুষ যায়? চণ্ডী অবশ্য শুনল না, একটু ব্যঙ্গের হাসি হেসে চলে গেল। আমি তার বিলীয়মান মূর্তির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হলো ছোড়াটা পাগল হয়ে গেছে। পুরো দিঘিটার এক ক্রোশের মধ্যে কোনো মানুষ যেতে সাহস করে না, কোনো গরুও সেদিকে ঘাস খেতে যায় না, এমনকি রাতের বেলা শেয়াল কুকুরও সেদিক থেকে নিঃশব্দে পালিয়ে আসে। কেবল চামচিকে বাদুড় আর পেঁচারাই সেখানে রাত কাটায়। আর ও কিনা সেখানে মাছ ধরতে যাবে? ফণি বললে, কেন? এ প্রশ্নের কি উত্তর দেব? দিঘিটা যে কত কালের, এর হিসেব ও অঞ্চলের কোনো জমিদারের সেরেস্তায় নেই। কেউ বলে আলাউদ্দিন খিলজির সময়ের, কেউ বলে আকবর বাদশার আমলের, আবার কেউ বলে ওয়ারেন হেস্টিংস যখন ছিল তখনকার। ওখানে নাকি এক সাহেব থাকতো, কিন্তু আমার দাদামশাই বলেন ওটার বয়স মাত্র 110 বছর। ওখানে রত্না ডাকাতের আড্ডা ছিল। রত্না ছিল আবার তার দাদামশাইয়ের স্যাঙাত। ডাকাতি করত রত্না, কিন্তু তার ভাগ বসাতেন আমার দাদামশাইয়ের দাদামশাই। সে পয়সায় তিনি জমিদারি কিনেছিলেন। তবে সেই জমিদারি আর জমিদার বাড়ি এখন নেই। কেবল দাদামশাইয়ের ঘরে একটা পেল্লাই কাঠের সিন্দুক, একখানা মরচে ধরা ভোজালি আর একখানা পোকায় কাটা জামিয়ার পড়ে আছে। যাক, নিজেদের ঘরের কথা না বলাই ভালো। রত্না পথিকদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের গলায় পাথর বেঁধে ওই দিঘিটাতে ডুবিয়ে মারত। দ্বিজেন বলল, এত পাথর সে পেত কোথায়? চাংড়িপোতা তো পাথুরের জায়গা নয়। বড়দা বললে, আরে বাপু, গল্পটা শোনোই না। শচীন বললে, একবার এক বুড়ি আর তার ছেলেকে রত্না তো ধরে নিয়ে এলো। তাদের সঙ্গে ছিল খান 2 সোনার গয়না, গোটা 10 টাকা। বুড়ির ছেলেটা ছিল বেশ সন্ডা গোছের। রত্নার লোকের সঙ্গে তার বেশ একটু লাঠিবাজি হলো। ফলে রত্নার লোকটার নাকটা একদম মুখের ওপর বসে গেল। রত্না ওই অপমান আর ক্ষতির শোধ নেবার জন্যে বুড়ির চোখের সামনে ছেলেটাকে দিঘিতে ডুবিয়ে মারল। বুড়ি তখন আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বলল, রত্না, যদি ভগবান থাকে তুইও একদিন দম আটকে মরবি, তোর সদ্গতি কোনো কালই হবে না। দাদামশাই বললেন, তার দাদামশাই নাকি বলেছিলেন বুড়ির সাপ অক্ষরে অক্ষরে ফলেছিল। রত্না একদিন ওই দিঘির ধারে দালানটার মধ্যে দম আটকে মরে। কি করে তা আর বলেননি। সেই থেকে নাকি রত্না ওখানে ভূত হয়ে আছে। চামচিকে বাদুড় আর পেঁচা ছাড়া রাতের বেলা ওদিকে যায়, রত্না তারই গলা টিপে মারে। বেঁচে থাকতে ব্যাটার যে অভ্যেস ছিল, মরবার পরেও সেই স্বভাব ঘুচল না। ওই যে কথায় বলে না, স্বভাব যায় না মোলে, এ তারই ভৌতিক প্রমাণ। যাক, দাদামশাই তখন ছোট, একবার দিঘিটার ধারে গিয়েছিলেন, কিন্তু স্যাঙাতের নাতি বলে রত্না তাকে কিছু বলেনি। তবে দাদামশাইয়ের স্বপ্ন দেখিয়ে সাবধান করে দিয়ে বলেছিলেন, ওদিকে আর কখনো মারাসনি। সত্যি কথা বলতে কি, দাদামশাইয়ের শেষের কাহিনী আমি বিশ্বাস করিনি, কেননা তিনি ডেলা ডেলা আফিং খান। চণ্ডীটার জন্য আমার মন খুব খারাপ হয়ে গেল। কি যে করা যায় ভাবতে ভাবতে তার দাদার কাছে গিয়ে খবরটা জানালাম। শুনেই তিনি জ্বলে উঠলেন, বললেন, ভূতের কিল খেয়ে আজ ওর শিক্ষে হোক। আমার তো কিছুতেই ওকে সায়স্তা করতে পারলাম না। বললাম, ভূষণ্ডিদা, শিক্ষা তো পরে, তার আগে যে প্রাণহানির। ভূষণ্ডিদা জিভ দিয়ে তালুতে চকচক শব্দ করে বললেন, চণ্ডীর প্রাণ নেবে ভূতে? এমন বাহাদুর ভূত আজও প্রেত লোকে জন্মায়নি। এর ওপর আর কি বলবো, বাড়ি এসে চুপ করে বসলাম। শচীন বলে থামল। বাইরে তখন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। দূরে কোন অট্টালিকার মাথায় বাজ পড়ল। বৃষ্টি ও বাতাস মেতে উঠেছে। শ্বাস সেগুলির গায়ে এসে দুটোতেই মাঝে মাঝে ধাক্কা দিয়ে ফিরে যাচ্ছে। সকলে সমস্বরে বলে উঠল, তারপর তারপর? শচীন বললে, চণ্ডী তো চলেছে। পূর্ণ বললে, তুমি কি করে জানলে? শচীন হাত নেড়ে ভ্রু কুঁচকে বললে, আরে, এটা তো আজ তো ইডিয়ট দেখছি। চণ্ডী যে তখন চলেছে এ কথা কে না জানে।
সকলে বলে উঠল, ঠিক ঠিক, বলে যাও বলে যাও। চণ্ডী আলের ওপর দিয়ে চলেছে, তার দুধারে শস্য শূন্য ভিজে ক্ষেত। চাষিরা কোনো কোনো ক্ষেতে লাঙল দিচ্ছে, ক্ষেতের এখানে সেখানে একটি দুটি তাল গাছ। বিশ্বনাথের মন্তর ভরা মাদুলির মতো তাদের মাথায় জটার মধ্যে একটি করে কলসি বাঁধা। ক্ষেতের শেষ প্রান্তে গ্রাম, কালো মেঘের গাঢ় ছায়ায় সেগুলি ঝাপসা হয়ে আকাশের তলে মিশে আছে। চাংড়ি পোতা থেকে পোড়া দিঘি পুরো 2.5 ক্রোশ দক্ষিণে।